বাংলার ভোট হোক বা দেশের ভোট, বরাবর ফলাফলে এগিয়ে নিউজ 18 বাংলা। আমরা তাড়াহুড়ো করি না, আমরা ধীরে সুস্থে মানুষকে পৌঁছে দিতে চাই ফলাফল। যেমন এখন আমরা দেখাচ্ছি 190টি কেন্দ্রে বিজেপি এগিয়ে ওঠাপড়া চলছে, সামান্য ওঠাপড়া। 99-100 ছিল কিছুক্ষণ আগে, কয়েক সেকেন্ড আগে। তৃণমূল কংগ্রেস 99টি আসনে এগিয়ে, 190টি আসনে এগিয়ে বিজেপি, 1টি আসনে বামেরা এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। তার মধ্যে হুমায়ুন কবির তিনি 2টি আসনেই এগিয়ে এবং অনেকটা মার্জিনে এগিয়ে। তৃণমূল, বিজেপি আমরা আমাদের সাংবাদিকতার জীবনে দুবার পালাবদল দেখলাম, একবার 2011-এ আর এবার 2026-এ। 15 বছর পর তৃণমূল সরকারে আর থাকছে না মোটামুটিভাবে। এখনো পর্যন্ত পরিষ্কার বিজেপি আবকি বার 200 পার, যেটা 2021-এ বলেছিল, এবার তাই হতে চলেছে বলে এখনো পর্যন্ত ট্রেন্ড। হলদিয়ায়, পূর্ব মেদিনীপুরে 16-0 ছিল, এখন কি ট্রেন্ড 16-0ই থাকছে? সুজিত ভৌমিকের সঙ্গে চলে যাব, সুজিত ভৌমিকের সঙ্গে কথা বলবো। দেখো, নন্দীগ্রামের জেলা, যে জেলা পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা হিসেবে বলা হয়, সেই জেলার ভোট গণনা 4টি কেন্দ্রে হচ্ছে। 4টি গণনা কেন্দ্র, তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথি। সেখানেই কিন্তু গণনা কেন্দ্র থেকে যেটা জানা যাচ্ছে যে 16টি আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুরে 16টি আসনেই এখন বিজেপি প্রার্থীরা এগিয়েছে। সেই তালিকায় নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সঙ্গে মহিষাদল কেন্দ্র রয়েছে হলদিয়া, তমলুক, নন্দকুমার, কাঁথি এবং রামনগর, এগরা, ভগবানপুর এবং পটাশপুর এবং 2 পাঁশকুড়া। তুমি দেখো, 2 বছর আগে লোকসভা নির্বাচনে 15-1 যে ফলাফলে যে আসন, সেখানে কিন্তু এগিয়েছিল বিজেপি। সেই ধারা বজায় রাখলো, উল্টে আরও এগিয়ে যাচ্ছে। এই যে অয়ন বিষয়টা পূর্ব মেদিনীপুরে, সেইটা কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দুর সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে যাওয়া যে ভোটারদের বা জনসমর্থন, সেটা কিন্তু আজকে বেশি করে প্রকাশ পাচ্ছে। আরেকটা বিষয়, নন্দীগ্রামের বিষয়টা যখন উঠে আসছে, পবিত্র কর, সেই পবিত্র কর এক সময়ে শুভেন্দুর অতি ঘনিষ্ঠ, সেই পবিত্র করকে তৃণমূলে জয়েন করানো, এটাতে একেবারেই সফল হলো না তৃণমূল। দেখো, এটা আমরা বলি যে অতি ঘনিষ্ঠ, কিন্তু সেটা কারা বলছে? কেউ কেউ বলছে। দেখো, আমি যেখানে এতদিন সাংবাদিকতা করছি, তুমিও করছো, এই প্রশ্ন যখন তুমি করলে উত্তর একটা দিতেই হয়। ওর বয়স যেটা, ওর জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে ওকে দেখাই যায়নি। সুফিয়ান তাহের কিংবা তুমি অন্য অনেকের নাম বলতে পারো, মেঘনাথ পালদের, এখানে কিন্তু পবিত্রকে দেখা যেত না। তার কারণেই কিন্তু পবিত্র নিজের যে ঘরের বুথে সেখানে শুভেন্দু লিড পেয়েছে, তার অঞ্চলে শুভেন্দু লিড পেয়েছে, তার পাশের অঞ্চলে শুভেন্দু লিড পেয়েছে। এখন রথ ভাবতে পারে, পথ ভাবতে পারে, কিন্তু অন্তর্যামী তো হাসে। এখন নিজে যদি আমি বলি যে আমি শুভেন্দু ঘনিষ্ঠ, কি আমি যদি বলি কারোর নাম ধরে ঘনিষ্ঠ, মানে হঠাৎ করে পবিত্রকরকে নিয়ে আসা হলো দলে, জয়েন করানো হলো, সেই পবিত্রকর কে, কত বড় ওয়েট, কিছুই না জেনে এরকম হলো এবং এইটাই হারলেন পবিত্রকর। আমি আসবো। হ্যাঁ, বলুন। অয়ন, সেটা হচ্ছে আমরা যারা আছি, আমরা কিন্তু 3টে পরিবর্তন দেখলাম। 3টে পরিবর্তন, 75-এর যে পরিবর্তন, সেই পরিবর্তন 75 থেকে যে ইমার্জেন্সি হয়েছিল, তখনও কিন্তু একদম সাইলেন্ট ভোটাররা ছিল। ঠিক 2011-তেও বোঝা যাচ্ছিল ভেতরে সাইলেন্ট ছিল না। আমি আমার মতে 2008 থেকে 9 থেকে 8-এর পঞ্চায়েত, তারপর থেকে 9 লোকসভা, তারপরে এবার কিন্তু একেবারে সাইলেন্ট, অনেকটা 75 সালের মতো, 77 সালের মতো সাইলেন্ট। এই যে সাইলেন্ট ভোটটা কোন দিকে যাচ্ছে, এটা খুব কনফিডেন্ট থাকার কোনো কারণ নেই। এই যে জায়গাটা, আমি সেটার কারণেই বলছি, সেই ন্যারেটিভটা বোঝার এবং আলটিমেটলি অ্যান্টি ইনকামবেন্সি মূলত যেটা দুর্নীতি, শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে ডিআরএস অ্যালাউয়েন্স, সমস্ত কিছু মিলিয়ে একটা বড় এফেক্ট করেছে। আমি আসবো আরও একটা হটস্পটে চলে যাব, ভবানীপুর কেন্দ্রের, যেখানে গণনা চলছে। সাখাওয়াত স্কুল, ইরন রয়েছেন সেখান থেকে। ইরন, কত রাউন্ড গণনা হলো, কত রাউন্ড বাকি, এখন কি ব্যবধান?
অয়ন দেখো, ইতিমধ্যেই সরকারিভাবে 11 রাউন্ডের ফল ঘোষণা করা হয়েছে। 11 রাউন্ডের ফলাফলের শেষে ভবানীপুর কেন্দ্রের তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 42,796 ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী 33,321 ভোট পেয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে 11 রাউন্ডের শেষে 9,475 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ রাউন্ডের সময় সর্বাধিক লিড হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, সেই সময় 19,393 লিড হয়েছিল, যদিও তারপর থেকে লিড একটু একটু করে কমছে। এই মুহূর্তে 11 রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিড রয়েছে কত রাউন্ড গণনা? 9,475টি ভোট। আমি তোমাকে একটু ভোটের যদি পরিসংখ্যান বলি অয়ন, তোমাকে আমি যদি বলি এই মুহূর্তে প্রাপ্ত ভোট 11 রাউন্ডে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 42,796 ভোট, শুভেন্দু অধিকারী পেয়েছেন 33,321 ভোট, সেখানে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 756টি ভোট, আর সিপিআইএম এর প্রার্থী পেয়েছেন 1448 ভোট। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী এই লড়াইটা হচ্ছে আফটার 11 রাউন্ড, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 9,475 ভোটে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, সকালে এক দফা এসেছিলেন, ছবিটা একটু দেখাই। এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার দিক থেকে অয়ন এই মুহূর্তে আরো 8 রাউন্ড গণনা হবে, মোট 14 টেবিল 19 রাউন্ড গণনা হবে, সেক্ষেত্রে আরো 8 রাউন্ড রয়েছে। এখনো 8 রাউন্ড গণনা বাকি। ভবানীপুরে কি হবে এখনো বোঝা সম্ভব নয়, কিন্তু শ্রমিকদের কাছে বারবার যাচ্ছি, একটু যাই মুরলীধর লেনে, সেখানে যাই, কারণ বিজেপির কি অবস্থা সেখানে অফিসে এই মুহূর্তে রুমেলা, তোমার চারিপাশে বিজেপির পতাকা উঠছে, আবির খেলা হচ্ছে। এই প্রথম বিজেপি এত উচ্ছ্বাস দেখাতে পারছে পশ্চিমবঙ্গে। আর কিছুক্ষণ পরে শুধু এখানে না, দীনদয়াল উপাধ্যায় মার্গেও একদম মোদি ভাষণ দেবেন। একদমই বিজেপির স্টেট অফিস, এই মুরলীধর সেন লেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলকাতার প্রাণকেন্দ্র, আর সেখানে এই অফিসে আমি শুধু ছবিটা তোমাকে দেখাবো অয়ন। এই ছবি অন্ততপক্ষে ঘন্টা 2-2.5 ধরে আরো স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েক ঘন্টা ধরে এখানে রয়েছি এবং যেই মুহূর্তে এটা ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছিল যে এবার বাংলায় সরকার গঠনের পথে বিজেপি, তখন থেকে এই উচ্ছ্বাস উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে, কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্টেট অফিসে তারা ভিড় করছেন। এই মুহূর্তে একজনকে আমরা দেখতে পাচ্ছি গলায় উত্তরী এবং আবির মেখে নিয়েছেন। সরকার গঠনের পথটা প্রশস্ত হয়ে গেছে। সরকার গঠনে কি বলছেন? সরকার গঠনের পথ ক্লিয়ার। হ্যাঁ, আর কি এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সরকার আমরা করছি, বাঙালিদেরকে ধন্যবাদ দিচ্ছি কি বাংলার বাঙালিরা জেগে উঠেছে, তাই জন্য আমরা সরকার গঠন করছি। বাংলায় বিজেপির সরকার, এই ভাবনাটা এখনো অনেকে মেনে নিতে পারছে। আমরা নিজেও মানতে পারছিলাম না, সত্যি কথা বলছি। আমরা 20 বছরের কর্মী, আমরা নিজেই মানতে পারছিলাম না, কিন্তু বাংলার বাঙালিদেরকে ধন্যবাদ দিতে চাইছি। বাঙালিরা জেগে উঠেছে, তাই জন্য আজকে বিজেপি গঠন হয়েছে। বাংলার মা বোনেরা জেগে উঠেছে, তাই জন্য আজকে বিজেপি গঠন হয়েছে। বাংলার ছেলে মানে কম বয়সের ছেলে, কলেজ পড়ুয়ারা, তারা জেগে উঠেছে। সব নিয়ে আসবো। বাঙালিরা জেগে উঠেছেন বলে পরিবর্তন হচ্ছে, এরকম একটা শুনলাম মুরলীধর সেন লেন থেকে। শ্রমিকদাও বাঙালি, শ্রমিকদের কাছে আসবো। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে ঘুরে আসি একবার। প্রীতি আছেন ওখানে। প্রীতি, এখনো পর্যন্ত ওখানে 7টা বিধানসভা কেন্দ্রে সম্ভবত ভোট গণনা হচ্ছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কটা ভোট গণনা হচ্ছে, কটা কেন্দ্রে, এবং এখন কি অবস্থা? দেখো, উত্তর কলকাতার ক্ষেত্রে যে 7টা বিধানসভা রয়েছে তার মধ্যে 5টা বিধানসভায় আপাতত বিজেপি লিড করছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চৌরঙ্গিতে প্রায় 13 রাউন্ডের শেষে সন্তোষ পাঠক তিনি 2099 ভোটে এগিয়ে রয়েছেন। এন্টালিতে 11 রাউন্ড শেষে সন্দীপন সাহা তিনি প্রায় 27,000 ভোটে এগিয়ে রয়েছেন এবং বেলেঘাটায় 8 রাউন্ড শেষে কুণাল ঘোষ তিনি 27,939 ভোটে এগিয়ে রয়েছে। জোড়াসাঁকোতে 10 রাউন্ডে বিজয় ওঝা 12,199 ভোট এবং শ্যামপুকুরে 12 রাউন্ড শেষে কিন্তু প্রায় 12,000 ভোটে এগিয়ে রয়েছেন এবং পূর্ণিমা চক্রবর্তী এগিয়ে রয়েছেন 4,976 ভোটে। মানিকতলায় 11 রাউন্ড শেষে তাপস রায় এগিয়ে রয়েছেন 6,000-এর বেশি ভোটে এবং কাশীপুর বেলগাছি 11 রাউন্ড শেষে রিতেশ তিওয়ারি তিনি এগিয়ে রয়েছেন 6,000 ভোটে। তোমাকে অয়ন ছবিটা দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন কাউন্টিং সেন্টারের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একেবারে প্রস্তুত এবং 77টা কাউন্টিং সেন্টার রয়েছে রাজ্য জুড়ে। তার মধ্যে প্রত্যেকটি কাউন্টিং সেন্টারে 2 কোম্পানি করে
কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং মোট 200 কোম্পানি ওকে, কিন্তু এই যে পরবর্তী কাউন্টিং একদম সেন্টার পরবর্তী সময়ে তোমার কাছে আসবো, পরিস্থিতি জানবো এবং রেজাল্টের বিষয়ে জানবো। বিষয়টা হচ্ছে যে রিতেশ তিওয়ারির নাম করলে এই রিতেশ তিওয়ারির কামব্যাক, দিলীপ ঘোষের নাম করলে দিলীপ ঘোষের কামব্যাক এবং বিজেপির সঙ্গে সঙ্গে ক্ষমতায়। আমি একটু চন্দনদার কাছে, কৌশিক বাবুর কাছে যাব, যে বাঙালি জেগেছে বলে ওনারা কৃতিত্ব দিচ্ছেন, বাঙালি জেগেছে বলে পরিবর্তন হয়েছে। বাঙালি জেগেছে শুধু বলেননি, উনি বললেন বাঙালিদের অভিনন্দন জানাচ্ছি। মানে বাইরে থেকে এসে যেন মানে মারাঠারা এসে বলছেন বাঙালিদের আমরা অভিনন্দন জানাচ্ছি। তো দিস ইজ আ ভেরি ডেঞ্জারাস স্টেটমেন্ট। বাংলার মানুষকে অভিনন্দন জানান, নিজেদের অভিনন্দন জানান। সুতরাং বাঙালিদের অভিনন্দন জানান। আমরাও একটা অল ইন্ডিয়া পার্টি, আমরা কিন্তু প্রত্যেকটা রাজ্যে মানুষের সাথে থাকি। আমরা বলি না আমরা অমুক রাজ্যে গিয়ে অমুক রাজ্যবাসীকে করছি, কারণ আমরা ওনারা এখানকার বাসিন্দা। তাহলে উনি বাঙালিদের অভিনন্দন জানাচ্ছি। উনি কি বাঙালিদের বাইরে, মানে বাংলার মানুষ মানেই বাঙালি, উনি রাজ্যবাসীকে বলেন। হ্যাঁ, উনি বাংলার মানুষ মানেই বাঙালি, উনি বললেন বাঙালিদের জানাচ্ছি। মানে ওনারা একটা পিভটাল পজিশনে বসে বাঙালিদেরকে এক নম্বর। আমার একটা আচ্ছা। আর দুটো হচ্ছে এই যে জয়, এটা কিন্তু মমতা ব্যানার্জি হিন্দু ভোটটাকে দারুণভাবে কনসোলিডেট করে দিয়েছে। মুসলমানদের নানা রকম গরু লাঠি খেতে হবে কিংবা 2 মিনিটে শেষ করে দেবো, তাতে কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ বাঙালি ভালোভাবে নেয়নি। বিজেপি যত না হিন্দু ভোট কনসোলিডেট করেছে, মমতা ব্যানার্জি হিন্দু ভোট আরও বেশি কনসোলিডেট করেছেন এবং এটাই তার প্রতিফলন। আমি এই সব প্রসঙ্গগুলো আসবো, একটু বেশি টাইম নেবো। হ্যাঁ, আজকে তো টাইম বেশি নিতেই হবে। আজকে তো আমি বললাম আমি সেফোলজিস্ট নই, কিন্তু আমি তো ডেটা অ্যানালিসিস করি। সেই হিসেবে একটা জিনিস বলি, আমি খুব ভয় পাচ্ছি অয়ন, কারণ 2011 বামের পতন, বুদ্ধদেব বাবুর সেই ঔদ্ধত্যপূর্ণ আমরা 236, তখন বামেদের স্ট্রাইক রেট ছিল 35। তখন সিপিএম এর বামেদের স্ট্রাইক রেট ছিল 80%। 2021 তৃণমূলের ঔদ্ধত্য 215 আমরা, তখন ওদের স্ট্রাইক রেট ছিল 73%। এবার আমরা 294 আসনের মধ্যে, আপনি জানেন 78টা আসনে আমরা লড়ার মতো জায়গা নেই। সুতরাং 216টা সিটে যদি আমরা কম্পিট করেছি ধরেন, তাহলে আমার কিন্তু স্ট্রাইক রেট হচ্ছে 88%। আমি আশা করবো ওটা সিটে কেন লড়াইয়ের মতো জায়গায় নেই না জানার চেষ্টা করছি, কেন নেই। কেন এটা মুসলিম ভোটের জন্য বলেছেন, সংখ্যালঘু ভোটের জন্য বলেছেন। বছরের পর বছর খেপিয়েছেন যে বিজেপি তোমাদের শত্রু, মানে আপনারা খেপিয়েছেন। মুসলমানরা আপনাদের সঙ্গে নেই, আপনারাও মুসলমানদের সঙ্গে নেই। এবার এটা ভুল বলছেন, তার কারণেই বললেন। এই যে দেখেছেন ডিস্টার্ব করছে, আমি জানেন আমি ডিস্টার্ব করলে কিন্তু আপনার প্রোগ্রামই ভেস্তে যাবে। এটা আমার একটা ভালো ট্র্যাক রেকর্ড আছে, প্লিজ আমি ওটা করতে চাইছি না। এখন আমরা ট্র্যাক রেকর্ডটা চেঞ্জ করুন, এখন শাসক দল দায়িত্বশীল শাসক দল, আমি সেই জন্য কুল ডাউন হতে চাইছি। আমাকে রাইট বলুন। তো আমি চাই ভগবান আমাদের অতটাই সহনশীলতা দিক যে আমাদের যেন ডে 1 থেকে, যেহেতু আমরা 88% স্ট্রাইক রেটে শুরু করছি, আমাদের মধ্যে যেন ওই উদ্ধত্ত না আসে। আমরা কর্মী, আমার নেতাদের ওপর আমার ভরসা আছে, আমার মতো কর্মীদের ওপর আমার একটাই আবেদন, আমরা যেন উদ্ধত্তপূর্ণ কোনো ব্যবহার না করি। খুব ভালো বার্তা দিলেন শ্রমিকদা। তার মানে ভোট পরবর্তী হিংসা যেন না হয়, আমরা চাই না। ভোট পরবর্তী হিংসা বিরোধীদের ওপরে যেন না হয়, একদম চাই না। আজকে অন্য একটা চ্যানেলে ছিলাম, আমি নাম বলছি পুরো, একজন সিপিএম এর একজন, আচ্ছা তিনি ইন্টেলেকচুয়াল এবং এন্টারটেইন জগতের, উনি আমার নম্বর নিয়েছে। দাদা আপনার নম্বর নিলাম, যদি কারোর ওপর অত্যাচার হয় আপনাকে ফোন করবো। আমি বললাম আমি আমার মতো করে সাহায্য করবো। দুই হচ্ছে, এবার একটু মজা করে বলি, এই ইলেকশনে যদি এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেন, সবচেয়ে ভালো স্ট্রাইক রেট হচ্ছে চন্দনদাদের। আপনি কাউন্টই করতে পারবেন না, ইনফিনিটি, 0 থেকে 1 পার্সেন্টেজই ক্যালকুলেট করতে পারবেন। আমাদের 2 টাইমস 3 টাইমস এদের পার্সেন্টেজ ক্যালকুলেটই করা যাবে না, সামথিং ডিভাইডেড বাই 0, ইনফিনিটি। তো সেই হিসাবে অর্থনীতির লোক অনেকটা অঙ্ক ভালো জানেন। এবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একবার কথা বলি, এই যে বাঙালি নিয়ে যেটা বললো দাদা, পুরো নির্বাচনে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই, তারা যখন বাঙালি করলো, তখন তো আমি কাউকে প্রতিবাদ করতে শুনলাম না। এই ছেলেটির বক্তব্য, যেভাবে পশ্চিমবঙ্গে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির দল পশ্চিমবঙ্গে তাদের পরিচয় দিয়েছে বিরোধীরা, এরা হচ্ছে গুটকাখোর, উত্তরবঙ্গের আমি শ্রমিক দাশগুপ্ত, আমি বলছি ছেলে, আমার পকেটে গুটকা আছে এবং আমি বাংলা পক্ষ নাম করে দিচ্ছি। ওরা যে নোংরামো করেছে বাঙালি করে, এরা বিচ্ছিন্নতাবাদের জন্ম দিচ্ছে, এদেরকে আমি কিন্তু সাবধান করছি, আমি আইনিভাবে এদেরকে করব। বার্তা দিলেন এই দুপুরে, কি বার্তা দিলেন তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে যারা গণনা কেন্দ্রে রয়েছেন? দেখুন।
সবাইকে নমস্কার জানিয়ে বলছি প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। 9টা আসনে এখনো পর্যন্ত বিজেপি জয়লাভ করেছে, 3টে আসনে তৃণমূল জয়লাভ করেছে। প্রদীপ্ত, কি খবর আছে এখনো পর্যন্ত? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গণনা কেন্দ্র থেকে একেবারে না বেরোতে, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। না, তার কারণ হচ্ছে যে কাউন্টিংয়ের যে স্লো রেট, প্রচণ্ড স্লো ব্যাটিং হচ্ছে এখন। মানে 5 দিনের টেস্ট খেলছি মনে হচ্ছে, T20 খেলার কথা যেখানে ইভিএম আসার পরে। এখন টেস্টের রেজাল্ট যাই হোক না কেন, সেখানে যদি আমাদের দল হারে, আমাদের বলতে হবে যে কথা বাধ্য যে আমরা হেরেছি, এটাতে নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার সব থেকে বড় বক্তব্য যে পার্টি উইথ ডিফারেন্স যারা, তারা ইতিমধ্যে যে কর্মকাণ্ডগুলো করা শুরু করে দিয়েছে, সেই কর্মকাণ্ডগুলো যেন শ্রমিকদার কথা শুনে বন্ধ করে। যে ইতিমধ্যে ব্যারাকপুরে কি হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে, আসানসোলে কি হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে, সেইখানে মানিকতলায় কি হচ্ছে নামলো। দেখো, দলের সেটা নেতৃত্বরা নিশ্চয়ই বলবেন কেন ধস নামলো। এই যে ঔদ্ধত্যের কথা বলা হচ্ছিল, ঔদ্ধত্য তৃণমূল কোনোদিন দেখায়নি। ঔদ্ধত্য তৃণমূল কখনো দেখায়নি। তৃণমূল স্তরের এবং তৃণমূল শোধনবাদী দল, সেই জন্যই 2022-এর পরে ধরনের শোধন 21-এর পর যা হয়েছে তারপরেও শোধন বলছে। এই মন্তব্য আমি প্রদীপ্তর কাছে এক্সপেক্ট করি না। একটু শেষ করি, তোমার কাছে এক্সপেক্ট করি না ভাই। তোমার সময় বলি, আমি তোমায় দেখেছি, আমি তোমায় আবার বলি, আমি যুক্তি দিয়ে কথা বলি। শোধনবাদী বলো না, চুপ করো। আমি বলে দিই, আমি বলে দিই, আমাকে বলতে দাও। আমি শেষ করে দিই। শোধনবাদী কেন বললাম? 2021-এর পরে একটা ঘটনা, দুর্নীতির ঘটনা দেখাক, চাকরি চুরি, শিক্ষকদের চাকরি গেছে, 16 সাল বা 20 সাল হয়েছে, তামান্না হয়েছে, তাদের বিচার হয়নি। ঘটনা নিয়ে নির্দিষ্ট বক্তব্য আমাদের তরফ থেকে পরিষ্কার আছে। সিবিআই তার বিরোধিতা আজ অব্দি করতে পারেনি। এক, তামান্না বিরোধিতা করতে পারেননি মানে এই নয় যে একজন মহিলা অফিসার ছবি ক্রপ করে সেটাকে ম্যানিপুলেট করেছে। তথ্য প্রমাণ মানে তোমরা বিরোধী কর্মী আটকে দেবে সেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে 22-এর পরে তুমি দেখেছো 23 সালের বেশি করে পরে ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি দাবি করে বহু সিবিআই কি করছে? সিবিআই এখনো অবধি কেন শাস্তি দিতে পারলো না? এইগুলোই হচ্ছে ইনভেস্টিগেটিভ কথাবার্তা। এরপর যদি আমার কর্মীরা বলে দাদা আমরা মারছি, সিবিআই তদন্ত করবে না, এগুলো ঠিক না। আমি বলছি শেষ করতে দাও, কথা বন্ধ করতে হবে। আমি আবার রিকোয়েস্ট করছি ভাই, আমি শেষ করি না, শেষ করতে এই যে শেষ না করতে দেওয়া, বিজেপি এখন থেকেই শুরু করছে যে ইনস্টিগেশনের নাম করে আরো বেশি ইনস্টিগেশন করে দেবে। আমি তো অভিজিৎ বাবু তো বিজেপি, অভিজিৎ বাবু তো বিজেপি, শেষ করো না। অভিজিৎ কি বলেছে? প্লিজ প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি। এখন আমাদের হাত জোর, তোমরা তো হাত জোর করবে কেন? আমরা হাত জোর করবো, আমাকে শেষ করতে দাও। আমরা তোমাদের অভিজিৎ বাবু কি বললো? অভিজিৎ বাবু বললেন যে কুণাল বাবুর বিরুদ্ধে যে প্রার্থী দেওয়া হলো, কুণাল বাবুর বিরুদ্ধে যে প্রার্থী দেওয়া হলো সে ভুয়ো ডাক্তার। এরা আর কত শহীদ চায়? এই বক্তব্য কি আমার ছিল? আমার ছিল না। উল্টা লটকাকে ঝুলায়েঙ্গে সেই 2020 সাল থেকে শুনে যাচ্ছি। শুভেন্দু অধিকারীকে চোর ওরা বললো, ওরা শুভেন্দু অধিকারীকে চোর বলে ওদের দলে নিয়ে, আমরা তো বলিনি। শুভেন্দু অধিকারীকে চোর ওরা বলেছিল, ওরা নিয়ে বিরোধী দলনেতা করলো। তাহলে ওরা স্বীকার করুক ওরা সেই সময় ভুল বলেছিল। তো সেই শুভেন্দু অধিকারী তো দৌড় করাচ্ছে, সেটাই তো বলছি। তাহলে ওরা বলুক সেই সময় ওরা ভুল ছিল। রাজীব
রাজীব ব্যানার্জিকে কি করেছে 21 নির্বাচনে ওদের মুখ্যমন্ত্রী বলেছিল ও বাঁধের টাকা চুরি করেছে। তোমাদের দলে তোমরা বলেছিলে ওকে চোর, আমরা বলিনি। সাপের মতো কথা বলে এই ঝগড়া থেকে বেরিয়ে এসে তোমরা চোর বলোনি, তোমরা শুভেন্দু অধিকারীকে চোর বলোনি। বিজেপিতে আসার পরে একটা তুমি অভিযোগ দেখাও, তাহলে সেই যে ওকে যা বলার বিজেপি সাধারণ মানুষ যা বলার বলে দিয়েছেন। আমি একটু সাধারণ মানুষ যা বলার বলে দিয়েছেন। আমি শিবাজিদার কাছে আসি। এই যে SIR এ একটা ন্যারেটিভ ছিল মতুয়াদের প্রচুর নাম বাদ গেছে, কিন্তু প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে CAA তে নাগরিকত্বে কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকে ভোট দিতে পারেননি, কিন্তু সেই মতুয়ারাও মুখ ফেরালো। এটা আমরা দেখেছিলাম একটা স্টাডি করে, ওখানে আমাদের কিছু যারা স্টাডি করেছিলেন তারা আমাকে জানিয়েছেন, তাদের মধ্যে অনেকে জার্নালিস্ট, যে মতুয়াদের মধ্যে তাদের নাম বাদ গেছে, কিন্তু তাদের অনেক বেশি ক্ষোভ, যেহেতু তারা বাংলাদেশ থেকে যে অত্যাচারিত হয়ে চলে এসছে সেটা অনেক বেশি, সুতরাং সেদিক থেকে তারা বলছেন যে আমাদের নাম উঠবে, আমাদের এখান থেকে কেউ তাড়িয়ে দেবে না, এই আশ্বাসেই তারা সন্তুষ্ট ছিলেন। কিন্তু অন্যদিকে আরও একটা বড় অংশ, নতুয়া ছাড়াও যারা ছিলেন মুসলিমদের একটা অংশ, তাদের কিন্তু এই 27 লাখের মধ্যে তাদেরও একটা বড়সড় সংখ্যা আছে। তাদের নামটা বলা হলো যে তোমরা ভোট দেবে, এবং সর্বোচ্চ আদালত থেকে বলা হলো ভোট দেবে, এই ভোটটায় না দিতে পেরেছো, কি হচ্ছে পরের বারে ভোটটা দেবে। অর্থাৎ কিনা সেখানে আমি যদি ধরে নিই মতুয়াদের যে ভোটটা ছিল 27 লক্ষের মধ্যে 10 লক্ষ 17 লক্ষ এমন ভোট ছিল যেই ভোটটা তারা এবারে দিতে পারলো না। সেই ভোটটা দিতে পারলে কি হতো আমরা জানি না। আমি চন্দনদার কাছে আসবো। এই যে সূর্যাস্তের পরে জয় পাবে তৃণমূল, এই আশ্বাস কতটা পজিটিভ বলে মনে হয়? দেখুন, সবাই আশা করে যে তার সাম্রাজ্যে সূর্যাস্ত হবে না, এরকম জায়গায় পৌঁছে গেছে, তো ফলে এখন আর ওগুলো নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমি এটুকু ভাবছি যে ঝালমুড়ি চপ পাকোড়া দিয়ে আলোচনা হচ্ছিল, বাংলার রাজনীতি যেন এই ঝালমুড়ি চপ পাকোড়ায় আটকে না থাকে, এখান থেকে শিল্প কারখানা এর দিকে যায়। আর যে বহুত্ববাদের কথা ভারতবর্ষের সংবিধান আজকে মেনে নিয়েছে, আজকে অবধি যে সংবিধানে সাম্প্রদায়িকতাহীন ধর্মনিরপেক্ষতার কথা আছে, মমতা ব্যানার্জি পারলেন না, কিন্তু আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই সাম্প্রদায়িকতাহীন ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করব। কিন্তু তা বলে যদি যাদবপুরে লেনিনের মূর্তিতে এখন গিয়ে গেরুয়া আবির মাখিয়ে রাখা হয়, এগুলো তো ঠিক নয়। আর এ তো বাংলার সংস্কৃতি নয়। কেন করবে? নতুন সরকার আসুক, তারাও ডিবেট করুক, তারা পশ্চিমবাংলার উন্নয়ন করতে চায়। স্বামী বিবেকানন্দের মূর্তির নিচে যেটা করা হয়েছিল ঠিক হয়েছিল। আপনি পশ্চিমবাংলায় আছেন, সেটা এরা যখন পশ্চিমবাংলা বললি বলে উত্তর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন ঝালমুড়ি খেয়েছে। এই দেখো আমরা কি খাবো, যারা বলে আমি কি খাবো, আমার স্বাধীনতা, ঝালমুড়িতে ঝাল, ঝালমুড়িতে ঝাল, মাছ মাংস বন্ধ হবে না তো। আমরা বলে দিলাম, আমি যারা কাজ করেছি, তরুণ মাছ ভাত খাবে, আর অভিষেক ব্যানার্জি সেই এটো বাসন মাজতে আসবে, ওর ওই যোগ্যতা। ও তরুণকে বলেছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর নাকি 5 তারিখ তরুণকে মাছ বিক্রি করাবে। এত বড় দুঃসাহস! তরুণের মাছ অলরেডি মাছ বিক্রি করছে, কে কি খাবে সেটা তার নিজের স্বাধীনতা। তো একদম অলরেডি মাছ বিক্রি করা শুরু করেছে, আমরা তো পেরেছি। 3 লক্ষ টাকার মাশরুম যিনি খান, তিনি 10 টাকার ঝালমুড়ি পশ্চিমবঙ্গে খেয়ে গেছেন। আমার সন্দেহ 10 টাকার ঝালমুড়ি আর থাকবে কিনা পশ্চিমবঙ্গে। এটাই হচ্ছে বহুত্ববাদ। 3 লাখ টাকার আমি এও খাবো, আবার আমি 10 টাকার ঝালমুড়ি খাবো। বহুত্ববাদ মানে সবাইকে তৃণমূল 93 আসনে এগিয়ে, বিজেপি 195 আসনে এগিয়ে, লেফট অর্থাৎ বামেরা 1টি আসনে এগিয়ে, কংগ্রেস 1টি আসনে এগিয়ে। এখনো পর্যন্ত আরো অনেক রাউন্ড বাকি আছে গণনা, পুরোপুরি আসতে অনেক সময় লাগবে। 11টায় বিজেপি জয় পেয়েছে এখনো পর্যন্ত, আর তৃণমূল এখনো পর্যন্ত জয় পেয়েছে কটা কেন্দ্রে আপনাদেরকে বলবো। তৃণমূল 195টা কেন্দ্রে বিজেপি এগিয়ে, 93টা কেন্দ্রে তৃণমূল এগিয়ে, বিজেপি 195টা কেন্দ্রে গিয়ে তৃণমূল 3টে আসনে জয় পেয়েছে, আর 11টা আসনে বিজেপি জয় পেয়েছে।